গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ শনিবার, এখন সকাল 5টা বাজে। আমি আমার ডায়ালিসিসের জন্য বেরোচ্ছি। অন্য সময় একটু আগেই বেরোই, কিন্তু এখন একটু ভয় পাচ্ছি, কারণ পরিস্থিতি তো চারিদিকে খুব জটিল। একা একা এখনও অন্ধকার অন্ধকার থাকছে। তোমাদের বাইরে বেরোলে দেখাবো, অন্ধকার অন্ধকার থাকছে, একটু ভয়ই পাচ্ছি চারিদিকে যা পরিস্থিতি। ওই জন্য তোমাদের দাদার সঙ্গে বেরোচ্ছে। তো চলো যেতে যেতে কথা বলি। তো দেখো, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আমরা ছাতা নিয়েছি অবশ্য, খুব হালকাই পড়ছে, কিন্তু পড়ছে। আর কেমন দেখো চারিদিকে এখনো অন্ধকার। কদিন ডায়ালিসিস নিয়ে এসে ব্লগ করতে পারছি না, শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজ ভোরের থেকে শুরু করি, তাহলে হয়তো ছোটো হলেও ব্লগ দিতে পারবো। যতক্ষণ শরীর সাপোর্ট করবে ততক্ষণ একটু ছোটো হলেও ব্লগ করবো। কাল রাত্রেও শরীরটা খুব খারাপ গেছে, সেটা তোমাদের পরে বেলায় বলবো। চলো গিয়ে দেখি কি পাই, তারপরে আসছি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। কাল রাত্রে সাংঘাতিক রকমের প্রেশার উঠে গেছিলো, সাংঘাতিক। এত দিনেও অত ওঠেনি, শুনলে লোকে ভয় পাবে। 213 উপরে আর নিচে 135। ওই রাত্রেবেলা বমি হয়েছে, যদি বমি না হতো স্ট্রোক হয়ে যেত, এত কষ্ট হচ্ছিল। রাত্রেবেলা 2টোর সময় প্রেশার মেপে ভয় পেয়ে গেছি। নিচে 135, ওপরে 213। কাউকে ডাকিনি, বমি করেছি। বমি পাচ্ছিল তার আগে, যখন আমি ঘেমে যাচ্ছি এসির মধ্যে, দরদরিয়ে ঘামছি, তখন বুঝতে পারছি আমার শরীরটা অতিরিক্ত খারাপ। ঘুমের মধ্যে হঠাৎ দরদরিয়ে দেখছি ঘামছি, উঠে বমি করেছি, করে প্রেশার মেপেছি। মেপে ওই রাত্রেবেলা প্রেশারের ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে প্রাণায়াম করেছি, তারপরে গিয়ে শুয়েছি। তাতেও মানে 8 ঘন্টা 40 মিনিট ছাড়া ছাড়া উঠেছি। উঠে ফাইনালি ঘুমিয়েছি তখন 4:11। 4:50 উঠে গেলাম আবার, যেহেতু ডায়ালিসিসের একটা টেনশন থাকে। আর একটু দমেরও কষ্ট হচ্ছিল। সব মিলিয়ে শ্বাসের প্রবলেম, এটা তো হয় আমাদের মতো পেশেন্টদের, মাঝে মাঝে শ্বাসের কষ্ট হয়। তো কিন্তু বেরোতে তো হবেই। 4:50 উঠলাম, গোছগাছ করলাম। আজকে সকালে কিচ্ছু খাইনি, অনেক বিস্কিট নিয়ে নিয়েছি। গিয়ে জল বিস্কিট খেয়ে তবে গিয়ে ডায়ালিসিস নেব। জল বিস্কিট খাবো, খেয়ে তারপরে ডায়ালিসিস নেব। আর কেক আর নাশপাতি টিফিন এনেছি। আমার সেই লাস্ট হাইস্ট আমার প্রেশার উঠেছে 206। কালকে সবচেয়ে বেশি 203। নিচে হাইস্ট এখন অব্দি উঠেছে 125, কালকে সেটা 135। নিজেই প্রেশারকে ভয় পাচ্ছি, কি এখন আমি কি ভুল দেখছি। তারপর আবার রিপিট করলাম, রিপিটে 133/213। প্রথমটা 135, তারপরটা 133, আর উপরটা 213ই থাকলো। না এখন প্রেশারটা একটু কম আছে, কারণ সেই বিচ্ছিরি গরম লাগা। কাউকে বললে তো আর হবে না ওটা। না ব্যাপারটা হচ্ছে, আমি আগের দিন হসপিটালে বলেছি, বললো একটা ড্রাগ 5.5 বছর ধরে চলছে, শরীর ওটাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এইবার সেইটাকে, এ তো সবে চালু হয়েছে, তো এটা অ্যাকসেপ্ট করতে 2-4 মাস তো সময় লাগবে। এবার কি হচ্ছে, ওই ওষুধটা অনুযায়ী আমার সুন্দর প্রেশারটা কন্ট্রোল হচ্ছে। এই ওষুধটা তো শরীর নিতে পারছে না, ফলে প্রেশার কন্ট্রোল হচ্ছে না। বললো 2-1 মাস তো সময় লাগবে। তো ডায়ালিসিস নিয়ে চলে এসেছি। এসে আজকে শরীরটা বেশ ভালো আছে, যদিও ওখানে খুব অসুবিধা হয়ে গেছিলো, শরীর ক্র্যাম্প হয়ে গেছিলো হাতে। 2টো হাত পুরো বেঁকাতে পারছিলাম না। তারপর বাড়ি এসে আগে একটু চা খেলাম, একটু খাবার খেলাম। মাম রান্না করে রেখেছিলো, মানে ব্রেকফাস্ট করে রেখেছিলো। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে এখন বেশ ফ্রেশ লাগছে। সেই জন্য একটা দরকারে একটু বাইরে বেরোবো। আর অপেক্ষা করছিলাম যে মিঠি বাড়ি ফিরবে। মিঠির তো শুক্রবারে করে, তোমরা জানো, ড্রয়িং ক্লাস থাকে, কিন্তু এই লাস্ট কতগুলো সপ্তাহ স্যার শনিবারে সকালে করে করাচ্ছেন। স্যারের সম্ভবত অফিস থেকে ফিরতে লেট হচ্ছে,
তা বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু মিঠির আঁকাটা, তোমরা তো সবাই মিঠির আঁকাটা খুব পছন্দ করো, এত সুন্দর আজকে করেছে। ওর অজি মানে কিছু না কিছু করে তোমাদের যেটা পছন্দ হয়। তো আজকে স্যার নিজে অ্যাপ্রিসিয়েট করেছে যে ও ধরো 1 বছরও কিন্তু শিখছে না। তা ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। আর মিঠি নিজে থেকে বলছে যে ও মা এটা একটু দেখাও, সবাইকে একটু দেখাও, আন্টিটা দেখতে ভালোবাসে। তা বললাম ঠিক আছে, ওর উৎসাহটা যখন ও তোমাদের কাছ থেকে পাই তখন কেন দেখাবো না। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দাঁড়া একটা এখানে দে, টেবিলের উপরে দেখো। মানে ও আঁকে ঠিক আছে, কিন্তু এখন যেন প্রমিনেন্ট হচ্ছে, মানে কোথাও কোনো শেডের গন্ডগোল নেই। মিঠিরও বাজে হোক আর ভালো বলবে, সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে। তাহলে বোঝো সত্যি সত্যি আমার দিদিরা দাদারা যারা এখানে আছো, অল্প কদিনের মধ্যে অবশ্যই তো আমার পরিবারের অংশ হয়ে গেছো। এখানে কোথাও বাদ নেই আমার ছোট বাচ্চাটারও। ওরাও কবে আসলে কি, আমরা পরিবারে মাত্র 4টে মানুষ, তো কথা বলার জায়গা পায় না। ওরা তোমাদের কাছে এতটাই ভালোবাসে পেয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোও কবে, তাও তো মাম একটু বড় হয়েছে, ওরাও তোমাদেরকে কবে থেকে নিজের পরিবারের অংশ ভাবা শুরু করে দিয়েছে। তাই ছোট ছোট আনন্দ ভালো লাগা সব তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো মা আমার, আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো মাম আর আমি এসেছি গড়িয়াহাটে। এখানে আসলে কালকে মামের একটা বন্ধুর জন্মদিন আছে, ও সেখানে যাবে। ওর একটা ব্লাউজ দরকার অনেক দিন বলছে, এবার বিভিন্ন কারণে আসা আর হয়ে ওঠে না। তো আজকে উপায় নেই, বাধ্য, যতই শরীর খারাপ লাগুক। এবার এখানে এসেছি, কেনা হয়ে গেছে, আর সাথে কিনেছি আমার একটা জুতো। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এবার ফেরার পথে মিঠি বাড়ি রয়েছে, কিছু না নিলে তো খারাপ লাগে। আর এদিকে দেখেছো আকাশের অবস্থা কালো হয়ে আছে, ভয় লাগছে যে এক্ষুনি না বৃষ্টি এসে যায়। তো যাই হোক, ফেরার পথে নিচ্ছি এখান থেকে একটু চাউমিন, যাতে ওদের সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যায়, আর বাড়ি গিয়ে আমি যাতে একটু শুয়ে থাকতে পারি। সেই হিসাবে ওদের দুজন না, বাবাও আছে। যাই হোক, সব মিলিয়ে সন্ধ্যের টিফিনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর আমার সবচেয়ে টেনশন হচ্ছে যে বৃষ্টি না এসে যায়। কিসের না ঢোকাইনি আমি, জুতো সমেত ঢোকানো। বের করে দেবো, অসুবিধা নেই, বের করে দিতে পারবো। এই ব্লাউজটা ঢুকিয়ে দিই না বড় প্যাকেটে। আর যেমন ভাবা, অটোতে উঠতে উঠতে বৃষ্টি চলে এসেছে। আর বসবো না বসবো, আমি বসেছি অটোর ধারে। টেনশন হচ্ছে যে পাম্পক্যাট তো ডান দিকেই, আর আমি বসে আছি ডান দিকে। মানে ওড়না দিয়ে খুব ভালো করে চেপে, আবার ওই যে অটোর যে প্লাস্টিকটা থাকে না, সেটা দিয়ে অর্ধেকটা কাভার করেছি। যদিও মাঝ রাস্তায় গিয়ে অটো থামিয়ে আমি ঢুকে গেলাম মাঝখানে, আর মামকে দিয়ে দিলাম সাইডে। আর এদিকে তোমাদের দাদা কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, ভিজে যাচ্ছ না তো, ভিজে যাচ্ছ না তো। মানে সে যে কী একটা সিচুয়েশান, কি বলবো। রাস্তায় ভয়ও লাগছে, হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু একটু যেতে না যেতেই বৃষ্টি যে কী জোরে এসে গেছিলো তোমাদের কি বলবো। মানে আমরা যখন যাদবপুর থানার ওখানে এসেছি তখন ঝমঝমিয়ে বৃষ্টি। আর বাড়ি থেকে তো ফোন করেই যাচ্ছে টেনশনে, তখন আমি মাঝখানে ঢুকে গেছিলাম। আমি আর তখন রিক্স নিইনি, যখন হালকা হালকা পড়ছিল তখন সাইডে ছিলাম। যাই হোক, তারপরে আমরা গাঙ্গুলি বাগানে গিয়ে আবার রিক্সা নিয়ে নিয়েছি। আমাদের দেখালাম গড়িয়াহাট গেছিলাম, হসপিটাল থেকে বাড়ি ফিরে এসে যে গড়িয়াহাট যাওয়ার মতো ক্ষমতা থাকবে এটা ভাবিনি, কিন্তু যেতে হতোই। কালকে মামেরা 2-1 বন্ধু মিলে ঘুরতে যাবে, তো মাম আমার একটা শাড়ি পরবে, আর আমি তো জানো সবসময় সাদা মাটা, আমার খুব সাধারণ একটা ব্লাউজ আছে, এবার ও ওই শাড়িটাই পরবে। তো এবার তার সাথে একটা ব্লাউজ দরকার। এবার ডেটটা তো আর বদলাবে না, ওদের অনেক আগে, 1 মাস আগে ঠিক করা রয়েছে। সেই জন্য একটা ব্লাউজ কেনার দরকার ছিল। অনেকদিন থেকে বলছে আজ না কাল, কাল না পরশু করেই যাচ্ছিলাম, তো সেটাই কিনতে গেছিলাম। দাঁড়াও তোমাদের দেখাই, দে তোমা। তো মামকে ওই জন্য নিয়ে গেছিলাম যে ওর জিনিস ওকে দেখিয়ে কেনা ভালো। এইটা কিনেছি।
গত বছরে তোমাদের দাদা আমায় জন্মদিনে একটা শাড়ি দিয়েছিল। এবার আমার তো আমি সবসময় কি করি, যেটা যখন দেয় সেটা তুলে রেখে দিই। একদিন মাত্র পরেছিলাম, একদিন। শাড়িটা নতুনই আছে, নার্লির থেকে কেনা, ভালো শাড়ি। পুজোতে না, জন্মদিনে দিয়েছিল। হ্যাঁ সেই বছর হ্যাঁ হ্যাঁ, জন্মদিনে দিয়েছিল। সে বছর সপ্তমীর দিন শাড়িটা ভেঙেছিলাম, তো একবারই পরা হয়েছিল। আর আমি সাদা মাটা ব্লাউজ কিনেছিলাম। এবার ও তো আর ওটা পরবে না, স্বাভাবিক, ও ছোটো মানুষ পরবে কেন। তো সেই কিনতে গেছিলাম, কিনতে গিয়ে আবার ওর বাবা আমাকে বললো আমার জুতোটা নষ্ট হয়ে গেছে। আমি সবসময় সাদা মাটা থাকতে পছন্দ করি, তো ওই একটাই জুতো আর মানে নেই। মা এনে দিয়েছিল সেই জুতোটা, আমি পায়ে হয়নি, তা সেটাকে এক্সচেঞ্জ করে আনলাম। তো দাঁড়াও তোমাদের দেখাই। মিঠি জুতোটা আনতো মা। তো দেখো, আমি সাধারণত সিম্পল জুতো পছন্দ করি। এই যে, আর এটা মা আমার জন্য কিনেছে, এই ক্লিপটা। এই ক্লিপটা মিঠির। তো মা আমরা যে বেরোবে, ওদের একটা বন্ধুর জন্মদিন কালকে। ওরা সব বন্ধুরা শাড়ি পরবে ডিসাইড করেছে, যে 18 বছর হচ্ছে সে, ওর সেই বন্ধুটারও। তো স্বাভাবিকভাবেই একটু আলাদা করে সেলিব্রেশন হবে, তবে দিনের বেলা, যেহেতু সব মেয়েরা যাবে আর এখন চারিদিকে পরিস্থিতি তো উত্তাল, সেই জন্য দুপুরবেলা হবে। তো কালকে মাম সাজাগো যাওয়ার পরে তোমাদের দেখাবো মামকে শাড়ি পরে কেমন লাগছে। তো সেই জন্য বেরোবে, তাই বেরোতে বাধ্য হলাম, কারণ বার্থডেটা তো আর আমার ইচ্ছা মতো বদলাবে না। তো যাই হোক, এবার রাত্রেবেলা এসে না অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এত ক্লান্ত লাগছিল, আমি না বুঝতে পারিনি। তোমাদের দাদা আমায় 7টার সময় ডেকেছে। 7টার সময় আমি ভাবছি কি ভোরবেলা, মনে হয় সকালবেলা আর কি। একদম সাইলেন্ট মোডে ঘুমিয়েছি 3:30 থেকে 7টা, এতক্ষণ ঘুমিয়েছি। কাল রাত্রে ঘুমাইনি, তোমাদের বললাম, পুরো সাইলেন্ট মোডে ঘুমিয়েছি। তারপর উঠে চাটা খেয়ে বসে আছি। আর এই যে মাথায় দেখো গামছা দিচ্ছি, তোমরা বুঝতেই পারছি চুল টুল ভেজা, মানে এত প্রেশারটা উঠে গেছে, বসে বসে ভিজা গামছা দিচ্ছি। রাত্রে কিছু করব, রাত্রে কিছুটা রান্না আছে আর কিছুটা করব, একটা কিছু করব। মিঠি পরে যাবে, ওই জুতো পরে হাঁটিস না, আমার ওই জুতো পরে মিঠি হাঁটছে। তো চলো একটু বাদে আসছি। রান্নাঘরে চলে এসেছি, আর দেখো নিজেকে না পাগল পাগল লাগছে, এত মাথাটা যন্ত্রণা করছে, চুল বাঁধতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য তেমন কিছু রান্না করবো না, ভাতটা বসিয়ে দিয়েছি ইতিমধ্যে। ভাতটা তো ফুটছে, আর এই যে মাম ডিমের ঝোল রান্না করে রেখেছিল সেটা রয়েছে। আর এখানে একটু ইলিশ মাছ বের করে রেখেছি, ইলিশ মাছ ভাজবো, ভেজে তেল দিয়ে ভাত খাবো, আর ডিমের ঝোল। এই হচ্ছে রাত্রের খাবার। কালকে যে কচুরলতিটা কেটেছি না, ওটা ভাপিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেটা যে রান্না করব। তোমাদের দাদা চিংড়ি মাছ এনে রেখেছে, কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি রাত্রে রান্না করব, কালকে করব। পরশু আবার জন্মাষ্টমী, গোপালের পুজো আছে, সেই জন্য কালকেই করে ফেলতে হবে, কারণ পরশু আর সময় হবে না। তো কালকে করব। আমায় এক দিদি লিখেছে কিভাবে করবে একটু দেখি, আমি অবশ্যই শেয়ার করব যে কি করছি না করছি। তবে এটা বলে রাখি, আমি কালকে কাটছি বলে কোনো কিডনি পেশেন্ট যেমন ডালিয়া দিয়ে আছো খবরদার খেও না, কারণ কচুরলতিতে কিন্তু হাই পটাশিয়াম, খাওয়া যায় না। আমাদের মতো পেশেন্টদের জন্য নয়, আমাদের পরিবাররা খেতে পারে, বাট আমরা নয়। তাই কচুরলতি আনলে নিজেরা খেও না, মানে পরিবারের সবাইকে খাইও, কিন্তু যারা কিডনি পেশেন্ট আছে তারা কিন্তু খেও না, ওটা কিন্তু সাংঘাতিক খারাপ। ওই হয়তো একটা দুটো একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলে কেমন হয়েছে সেটা আলাদা কথা, তবু সেটাও ভীষণ নমিনাল। হ্যাঁ, খবরদার খেও না, ওই জন্য আগের থেকে এটা আমি সতর্ক করে দিচ্ছি। চলো ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিই। আরেকজনকে দেখবে, দাঁড়াও দেখাই। লাইটটা অফ করা ছিল, দেখবে, দাঁড়াও। কি এখানে বারান্দায় দাঁড়িয়ে একা একাই দেখো, দেখি কি নাড়ু গোপালকে দিয়েছিলাম, খাচ্ছি। গোপালকে দিয়ে গোপালের বাবা খেতে বসেছে, এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ু খাচ্ছে। নাড়ু খেতে ভালো লাগে, আমার ভালো লাগে। আমাদের দুজনের অতি প্রিয় জায়গা হচ্ছে এই বারান্দাটা, টুকটাক ফাঁক পেলে এখানে চলে আসি। আর এখান থেকে যে পুকুর পাড়টা দেখা যায়, তো ওখানে কত লোক বসে আছে, দুটো মানুষ দেখা যায়, এটাই হচ্ছে এখানে শান্তি। খাওয়া দাওয়া করবে না, রাত্রে ভাত খাবে না, ওই আকাজ করবে? ভাত হয়ে গেছে, খাবো। কি আর দেবে ভাতটা? কি করবে, আলু সেদ্ধ? সবসময় আমি আলু সেদ্ধ রান্না করি, বলো। আমার বন্ধুরা দেখে নিয়েছে আমি কি রান্না করছি, বলা যাবে না।
কালকে সানডে, তা সানডে প্রিপারেশনটার জন্য শনিবার বিকাল থেকে একটা প্রস্তুতি নিতে হয়। না এই সানডে সরি তোমার জন্য প্রিপেয়ার করতে পারছি না, এই সানডেটাও গোপালের জন্য, কারণ কালকে সবকিছু গোছাতে হবে। আর সেই যে তালটা দেখলে না তোমরা, কালকে জাল দিয়েছি, আজকে আবার ভালো করে জাল দিয়েছি, তালটা যাতে নষ্ট না হয়। কালকে রাত্রেবেলা ভাবছি বড়াটা করে রাখবো, কারণ আমার কাকি শাশুড়ি এটা কি হচ্ছে দেখো অবস্থা, কাকি শাশুড়িও দেখেছি রাত্রেবেলা করে রাখে, তাহলে সকালবেলা অন্যদিকে প্রেশারটা থাকবে, তো একটু গোপালের লুচি মোহনভোগ এগুলো তো একটু করতে হবে, তাহলে এদিকে করে রাখলে ওদিকে আমার সুবিধা হবে। আর ক্ষীরটা অর্ধেক করে রাখবো, পুরো করবো না, অর্ধেকটা জাল দিয়ে রাখবো আর অর্ধেকটা পরশু সকালে দেবো, ইচ্ছা আছে এখনো অবধি, দেখা যাক। তো চলো খেয়ে দিয়ে দুজনে বসে আছি। আজকে কি হচ্ছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে ওষুধ টষুধ খেলাম এখানে বসে বসে। এখানে দিয়েছে জলসা মুভিজে মেয়েচি দিদি, আর আমি শরৎচন্দ্রের বই একসময় পড়তে ভীষণ ভালোবাসতাম, এখনও যখন শরৎচন্দ্রের কোনো মুভি বা ওই সাহিত্যের সেরা সময় হয় না আকাশাটে, দেখতে ভীষণ ভালোবাসি। বসে গেছি দুজনেই, বুড়ো বুড়ি দুজনেই এখানে বসে বসে, মেয়েরা শুতে চলে গেছে, তো আমরা মানে এতটাই ভালো লাগছে। হচ্ছে অন্যদিন তো শুয়ে শুয়ে ফোন দেখি, আজকে না হয় একটু গিয়ে দেখি। ওই দেখো তো দুজনে এখানে বসে বসে মেজ দিদি দেখছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।